আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের রাতুল স্যার এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আবারও চলে এসেছি। তবে আজকের টপিক হচ্ছে সমানতার। তার মধ্যে স্পেশালি আমরা আলোচনা করব হচ্ছে স্টেরিও সমানতা নিয়ে। চলো শুরু করি। সমানতা বলতে কি বোঝায় আমরা সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে যে কোনো দুইটা পদার্থের মধ্যে যদি আণবিক সংকেত সেম থাকে বাট গাঠনিক সংকেত আলাদা থাকে তাহলে সেটাকে সমানতা বলে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরো C3 আর হচ্ছে H8। এই ক্ষেত্রে এটা দেখতে মনে হবে এরকম, আর এই হাতে হচ্ছে CH3 CH2 CH3। আরেকটু বাড়াই দিই, ধরো এটা 4 দেই, এটা 10 দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 2 CH3। আবার আরেকটা পদার্থ দেখো CH3 CH2 CH2 সরি CH আর এটা CH3। দেখো দুইটার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু আমার আণবিক সংকেত সেম, বাট তোমার গাঠনিক সংকেতটা আলাদা। এই কারণে তাদেরকে পরস্পর আমরা সমানও বলি। এই ক্ষেত্রে এদের ধর্ম বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য সবই আলাদা, এই কারণে এটা হচ্ছে পরস্পর সমানতা। তো সমানতার মধ্যে আমরা একটু দেখি সমানতার প্রকারভেদ কি কি আছে। আমি তার আগে এটা মুছে ক্লিয়ার করে নিচ্ছি। খেয়াল করো, সমানতা এটাকে আমরা ইন জেনারেল দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা নিয়ে অলরেডি আমরা মাইক্রোসফটে আলোচনা করেছি। তোমরা চাইলে উপরে আই বাটন ক্লিক করে সেই প্লেলিস্ট থেকে এই গাঠনিক সমানতার উপরে কমপ্লিট ডিটেলস একটা মাইক্রোসফট ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। আজকের আমাদের স্পেশাল ফোকাস টপিক অলরেডি বলেছি স্টেরিও সমানতা। চলো স্টেরিও সমানতার মধ্যে একটু দেখি কি করা যায়। স্টেরিও সমানতা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা। দেখো, জ্যামিতিক সমানতার আরেক নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। সিস ট্রান্স সমানতা আমি ডিরেক্টলি শর্ত তারপরে হচ্ছে এদের বেসিক কনসেপ্ট অত ভেজালের ভিতরে না যাই, একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আশা করি সবাই বুঝতে পারবা। তো কনসেপ্টটা হচ্ছে, শর্তর মধ্যে একটা শর্ত হচ্ছে দুইটা কার্বনকে পরস্পর ডাবল বন্ডে থাকতে হবে, প্রথম কথা। এর বাকি হাতগুলোতে যাই থাকুক, দেখো এখানে একটা পদার্থ এ আছে, এখানেও একটা পদার্থ এ আছে, এখানে ধরো বি আছে, এখানে ধরো সি আছে। এই ক্ষেত্রে তারা জ্যামিতিক সমানতা দেখাবে না, কারণ এই উপর নিচে মিল থাকতে পারবে না। যদি উপর নিচে মিল থাকে তাহলে তারা জ্যামিতিক সমানতা দেখাবে না। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে কারা দেখাবে, আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, যে এই কার্বনের হাতে আরেকটা পদার্থ ধরো এ, আর এটাতে ধরো ডি। দেখো এখানে কোনো মিল নাই, এখানে কোনো মিল নাই। এরকম লম্বালম্বিতে যদি মিল না থাকে তাহলে তারা জ্যামিতিক সমানতা দেখাবে। এটা ছিল আমার প্রথম কথা। এইবার আসি, জ্যামিতিক সমানতা দেখাইলো, আমি বুঝবো কিভাবে কোনটা কি সমানতা। তো সবার ফার্স্টে দেখবা ডাবল বন্ড কোথায় আছে, দেন ডাবল বন্ডের দুই পাশের কার্বনকে লিখে নিবা। তারপরে ওই কার্বনের হাতে যা যা আছে দুই হাতের সেগুলা সাজাবা। সাপোজ এই হাতে আছে ক্লোরিন, এই হাতে আছে ক্লোরিন, এই হাতে আছে হাইড্রোজেন, এই হাতে আছে হাইড্রোজেন। দেখো এই ক্ষেত্রে খেয়াল করো, তুমি এটা সিজ না ট্রান্স এটা কিভাবে বুঝতে পারো। সেটার ক্ষেত্রে প্রথমে এদের পেট কেটে দিবা। এদের পেট কাটার পরে উপর পাশ আর নিচের পাশ দুইটা আলাদা হয়ে গেল। এবার খেয়াল করবা উপরের পাশে যারা আছে তারা কি সেম কিনা, অর্থাৎ এরা কি সেম কিনা, এরা কি সেম, প্রথম কথা। দ্বিতীয় কথা, উপরের যারা আছে তাদের ভার আর নিচে যারা আছে তাদের ভার, এই দুটো কি সেম কিনা, মানে ভার কি সমান কিনা বা একই রকম কিনা। ও ভারের কনসেপ্ট আমি পরে বলি, আগে এটা বুঝাই। তো দেখো উপরে সেম কিনা, উপরে যদি সেম থাকে তাহলে সেম সেম কারা হয় বা সমান সমান বৈশিষ্ট্য কাদের মধ্যে প্রকাশ পায়। দেখো তো নর্মালি আমরা হিসাব যদি করি, আমরা যে নর্মাল ভাই বোন বা বোন বোন ভাই ভাই এদের মধ্যে সমান সমান বৈশিষ্ট্যগুলো বেশি প্রকাশ পায় না, মানে সিস্টার সিস্টারে মিল থাকে না বেশি। দেখো এদের মধ্যে যেহেতু মিল থাকে এদেরকে বলা হয় হচ্ছে সিস সমাণু। এরা হচ্ছে সিস সমাণু, মানে এরকম পেট কাটার পরে উপরে আর নিচে এরকম উপরের পুরো পার্টে যদি সেম জিনিস থাকে তাহলে তারা সিস, আর নিচের পার্টে এরকম যদি সেম থাকে তারা সিস, তাদেরকে বলা হয় সিস সমানতা। আর ট্রান্স কারা তাহলে, ট্রান্স কারা, ট্রান্স হচ্ছে দেখো কার্বন কার্বন দুই দিকে থাকবে, এই হাতে এই হাতে এই হাতে এই হাতে, এই হাতে একটা ক্লোরিন থাকলো, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দেখো এটা এই ক্রস বরাবর মিল, যদি এরকম ক্রস বরাবর মিল থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্স সমাণু। তো
তো সিস সমাণু আর ট্রান্স সমাণু আশা করি বুঝতে পেরেছো। এবার এই সিস সমাণু আর ট্রান্স সমাণুর মধ্যে ভেরিয়েশনটা কি সৃষ্টি হয়, মানে এদের এই সমানুতার পার্থক্যগুলো কি কি, সিস আর ট্রান্সের মধ্যে পার্থক্যগুলো কি কি। দেখো আমি দুইটা যদি পাশাপাশি আঁকি, আবার খেয়াল করো, ডাবল বন্ডে এটা এটা হচ্ছে ক্লোরিন দিলাম একটা, ক্লোরিন দিলাম একটা, হাইড্রোজেন দিলাম একটা, হাইড্রোজেন দিলাম একটা, এরপর আরেকটা হচ্ছে সিসি ডাবল বন্ড, ক্লোরিন একটা, এখানে একটা ক্লোরিন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এবার খেয়াল করো এখানে এই যে ক্লোরিন দুইটা একই পাশ, হাইড্রোজেন দুইটা একই পাশ, ক্লোরিন হচ্ছে সেম সেম তোমার হ্যালোজেন, আর হাইড্রোজেন তো হাইড্রোজেন চিনি। তুমি যদি ভরের হিসাব করো, দেখো এটার ভর একদিকে কেন্দ্রীভূত, ওইটার ভর একদিকে কেন্দ্রীভূত। তুমি যদি এটার তড়িৎ ঋণাত্মকতার হিসাব করো, এদের তড়িৎ ঋণাত্মকতা একরকম, এদেরটা আবার আরেক রকম। এখানে একটা ভিন্নতা সৃষ্টি হয়ে যায় না, এখানে একটা পোলের সৃষ্টি হয়, একটা আংশিক চার্জ বলো বা আংশিক পোল, ডাইপোলের সৃষ্টির একটা কনসেপ্ট চলে আসে। কিন্তু এখানে দেখো ব্যাপারটা, এখানে যখন তুমি হিসাব করতেছো, এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের পাশে আছে ক্লোরিন, সো এই হাইড্রোজেন ক্লোরিন ব্যালেন্স, আবার এই ক্লোরিন এই হাইড্রোজেন ব্যালেন্স, এরা পরস্পর ব্যালেন্স, ওরা পরস্পর ব্যালেন্স করার কারণে ট্রান্স অবস্থা যেটা, এটা তুলনামূলক স্টেবল থাকে, তুলনামূলক স্থিতিশীল থাকে। এই কারণে এই বন্ধনগুলো ভাঙতে একটু বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এই কারণে ট্রান্স দশায় বন্ধন শক্তি বেশি, গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। কেন বেশি? কারণ এটা অলরেডি একটা স্টেবল পজিশনে থাকে। তবে তবে তাদের পানিতে দ্রবণীয়তা কম। কেন? পানিতে দ্রবণীয় হওয়ার জন্য তাদের আয়নিক যৌগ হওয়া লাগে, আর আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে প্লাস মাইনাস চার্জ সৃষ্টি হওয়া লাগে। এরা যেহেতু ট্রান্সপোজিশনে পরস্পর স্টেবল থাকে, এই কারণে এই পুরো টোটাল অণুটার আলটিমেটলি কোনো পোলের সৃষ্টি হয় না, ডাইপোলের সৃষ্টি হয় না। কিন্তু সিসের বেলায় দেখো এরকম ডাইপোলের সৃষ্টি হয়, ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা তুলনামূলক একটু দুর্বল হয়ে যায়। এই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তবে দ্রবণীয়তার বেলায় পানিতে তারা বেশি দ্রবণীয়। আশা করি এদের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো, আর আমি এটাকে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। জ্যামিতিক সমানুতার পরে এরপরে আরেকটা হচ্ছে আলোক সমানুতা। কোনো যৌগ যদি ভিন্ন কনফিগারেশন যুক্ত এক সমতলীয় আলোতে ভিন্ন ভিন্ন আচরণ করে, এটা একটু শুনতে একটু কঠিন মনে হচ্ছে, আমি একটু সহজ করে বলি। এক সমতলীয় আলো কি, দেখো একটা লাইট সোর্স থেকে যখন আলো বের হয় তখন চারদিকে ছড়ায় পড়ে, কিন্তু এক সমতলে যায় না, এটা বিভিন্ন দিকে চলে যায়। এর সামনে যদি একটা তুমি প্রিজম রাখো, তাহলে আলোটা পোলারাইজড হয়ে যায়। এই পোলারাইজড লাইট মানে হচ্ছে এক তলে এক মুখে আলোটা যায়। তো এই পোলারাইজড লাইট যদি কোনো সেই পদার্থতে দেওয়া হয়, সেই পদার্থটা হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, হয় সেটা ডান দিক দিয়ে ঘুরবে অথবা বাম দিক দিয়ে ঘুরবে। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা ডি আর এল দিয়ে প্রকাশ করি, সামনেই বুঝাবো। বাট মূল কথা যেটা হচ্ছে, এই এক সমতলীয় আলো দিলে সেটা কি আচরণ করবে তার উপর ভিত্তি করে এটাকে আলোক সক্রিয় সমাণু বলা হয়। তো এটার শর্ত টর্ত আমি ডিরেক্টলি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, এত ডিপলি এত ডিটেলসে না যেয়ে আমরা ডিরেক্ট কিভাবে এটা অ্যান্সার করা যায় বা কিভাবে সহজে বোঝা যায় সেইটাতে চলে যাচ্ছো। তো ধরো একটা পদার্থ এরকম OH, এদিকে হচ্ছে H, এই হাতে হচ্ছে COOH, এ হচ্ছে CH3। এই পদার্থটাকে বলা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। খুব ভালো কথা, কিন্তু খেয়াল করো এই যে মাঝখানের যে কার্বনটা আছে, এটা খেয়াল করো, এই কার্বনের চার হাতে চারটে ডিফারেন্ট পদার্থ আছে না, তাতে ডিফারেন্ট যৌগ আছে না, মূলক আছে না। এই কারণে এই কার্বনটাকে বলা হবে হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে তার চার হাতে চারটে ডিফারেন্ট মূলক থাকবে। আবার খেয়াল করো, আমি আরো একটা যৌগ আঁকি, খেয়াল করো এই দুইটা যৌগ কিন্তু সেম, দুইটাই ল্যাকটিক অ্যাসিড। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই দুইটার যৌগ কিন্তু একে অপরের প্রতিবিম্বের মতো দেখা যাচ্ছে, মনে হইতেছে ওকে আমি আয়নার সামনে ধরলে ওকে পাবো, বা ওকে আমি আয়নার সামনে ধরলে ওকে পাবো। তাহলে একটা বুঝলাম যে কাইরাল কার্বন থাকতে হবে। আরেকটা শর্ত হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। বাট এই পদার্থটাকে তুলে যদি আমি এর উপর চাপাই দেই, তাহলে কিন্তু একে অপরের উপর বসবে না। কেন? দেখো এর বাম পাশে হচ্ছে OH, কিন্তু এর বাম পাশে H, ওর ডান পাশে হচ্ছে H, ওর ডান পাশে হচ্ছে OH। তো যদি পরস্পরকে তুলে নিয়ে বসানো যায়, হাতের উপর হাত যদি বসাইতে যায়, দেখো হাতের আঙুল কিন্তু একটা উপর উপর বসে না, কিন্তু এরা পরস্পর প্রতিবিম্ব। তো এটাই হচ্ছে শর্ত আলোক সক্রিয়তা দেখানোর জন্য, এটা একটা শর্ত যে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, কিন্তু অপরিস্থাপনীয়, অর্থাৎ একের উপরের উপর তুমি বসাইতে পারবা না। আর কাইরাল কার্বন থাকতে হবে অ্যাটলিস্ট একটা, তাহলে তারা পরস্পর আলোক সক্রিয়তা দেখাবে। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড, এটাকে বলা হয় এল ল্যাকটিক অ্যাসিড। ডি দ্বারা বুঝে হচ্ছে ডেক্সট্রা রোটারি বা দক্ষিণাবর্তী, বা আমরা এই ক্ষেত্রে সহজ ভাষা বলি যে ডান দিক দিয়ে ঘুরে, ডান দিক দিয়ে ঘুরে। আর এটা হচ্ছে ল্যাবরেটরি
বা এটা হচ্ছে বামাবর্তী, মানে এটা হচ্ছে বাম দিক দিয়ে ঘুরে, বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে, এটা না দিলেও চলবে, আশা করি বুঝতে পারছো। এটা ডি, এটা এল। তো সংক্ষেপে এটাকে ডি ল্যাকটিক অ্যাসিড, এটাকে এল ল্যাকটিক অ্যাসিড বলা হয়। এই হচ্ছে আলোক সক্রিয়তার একটা কনসেপ্ট। এরা হচ্ছে কি করে, এরা এদের উপরে এক সমতলীয় আলো প্রয়োগ করলে সেই পদার্থটা ওই সমতল বরাবর ঘুরে যায়। এটা ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, ডান দিক দিয়ে ঘুরে, একটা বাম দিক দিয়ে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা ঘুরে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। কনসেপ্টটা এরকম। এই দুইটা যৌগ দেখো, এদেরকে পরস্পর এনানসিওমার বলা হয়। মানে যার যে একই একই পদার্থ, দেখো এরা একই পদার্থ, একই কার্বন কার্বন, একই হচ্ছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু উপস্থাপনীয়। এরা পরস্পর আলোক এক সমতলীয় আলো প্রবেশ দিলে তারা হচ্ছে ডান দিকে অথবা বাম দিকে ঘুরে যায়। এই কারণে এরা হচ্ছে পরস্পর এনানসিওমার। আর এই কনসেপ্টটাকে বলা হয় এনানসিওমারিজম। আশা করি বুঝতে পেরেছো। তো এনানসিওমার কনসেপ্টটা ক্লিয়ার হইলা। এনানসিওমার। এবার এই দুইটা পদার্থর যদি তুমি মিশ্রণ করো, এই দুটো পদার্থর যদি তুমি মিশ্রণ করো, সেই মিশ্রণটাকে বলা হয় হচ্ছে রেসিমিক মিশ্রণ। এদেরকে একত্রে তখন বলা হয় হচ্ছে রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণে কি হয় দেখো, ও ধরো আলোর হিসাবে হচ্ছে 2.5, সাপোজ আমি একটা নাম্বার বললাম যে 2.5 ডিগ্রি ডান দিকে ঘুরে যায়, আর হচ্ছে -2.5 ডিগ্রি বাম দিকে ঘুরে যায়। তো ওদের মিশ্রণে কি হবে, আলটিমেটলি এটা 0 হয়ে যাবে না? এই 0 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ তারা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। এটাই হচ্ছে এটার কনসেপ্ট, যে রেসিমিক মিশ্রণে কি হয়, এই ডি ল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড মিশানোর ফলে তারা আলোর ওই দিক পরিবর্তনটাকে নিষ্ক্রিয় করে ফেলে, অর্থাৎ তারা আলো নিষ্ক্রিয় যোগে পরিণত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে কাইরাল কার্বন যদি একটা থাকে তাহলে কি হয়। এখন দেখো কাইরাল কার্বন যদি দুইটা থাকে তাহলে কি হয়, আমরা একটু খেয়াল করি। ধরো দুইটা কাইরাল কার্বন আছে, এই হাতে ধরো OH দিলাম, এই হাতে ধরো CH3 দিলাম, এই হাতে ধরো H, এই হাতে ধরো ক্লোরিন, এই হাতে ধরো Br, এই হাতে ধরো কি দেওয়া যায়, আয়োডিন। ডিফারেন্ট জিনিস, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ। এবার খেয়াল করো তার পাশাপাশি আরেকটা যৌগ আমি যদি আঁকি, এই হাতে OH, এই হাতে C, এই হাতে হচ্ছে CH3, এই ক্ষেত্রে এই হাতে H, এই হাতে হচ্ছে ক্লোরিন, বাট এই ক্ষেত্রে I, এই ক্ষেত্রে Br। দেখো এরা পরস্পর কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। দেখো দুইটা, এদের ক্ষেত্রে দুইটা করে কাইরাল কার্বন আছে। প্রথম হাফটুক যদি তুমি হিসাব করো, দেখো প্রথম হাফটুক দেখে মনে হবে যে হ্যাঁ এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব, কারণ এটার হাইড্রোজেন এই পাশে, এটাটা এই পাশে, ওটা ক্লোরিন ওই পাশে, এটা ক্লোরিন এই পাশে। বাট সেকেন্ড হাফ কোনো মিল নাই, এই সকল পদার্থের ক্ষেত্রে এরা পরস্পর ডায়াস্টেরিওমার। এদেরকে বলা হয় পরস্পর ডায়াস্টেরিওমার। এরা হচ্ছে পরস্পর ডায়াস্টেরিওমার। এরা কিন্তু আবার আলোক সক্রিয়, কারণ দেখো হাফ পার্ট কিন্তু অলরেডি আছে, তো এরাও কিন্তু পরস্পর আলোক সক্রিয়, একটা ডান দিকে ঘুরবে আর একটা বাম দিকে ঘুরবে। তো এরাও এই কারণে আলোক সক্রিয় সমানতার আন্ডারে পড়ে। কাইরাল কার্বন যদি দুইটা থাকে তাহলে আরো একটা কনফিগারেশন পাওয়া যায়, আমি একটু দেখাই। এই হাতে সি, ধরো এই হাতে COOH, এই হাতে COOH, এই ধরো এই হাতে আছে H, এই হাতে আছে OH, এই হাতেও আছে OH, এই হাতে আছে H। দেখো এটার ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ এরা পরস্পর দেখতে সেম না, মনে হচ্ছে যে মাঝখান থেকে কেটে যদি আয়না লাগাই দিই তাহলে একে অপরের সেম, বাট এরা কিন্তু একই যৌগ, একটা যৌগের মধ্যে ফার্স্ট কাইরাল কার্বন, সেকেন্ড কাইরাল কার্বনের প্রতিবিম্ব। এই যৌগগুলোকে বলা হয় হচ্ছে মেসো যৌগ। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই যৌগগুলোকে বলা হয় মেসো যৌগ। এটা হচ্ছে আলোক সক্রিয় সমতার কনসেপ্টের মধ্যেই পড়ে। কাইরাল কার্বন যদি দুইটা হয় তাহলে কি ভেরিয়েশন হয়, তার মধ্যে এটা একটা মেসো যৌগ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আলোক সক্রিয় সমতা তো বের করতে পারলাম, ভালো কথা। আলোক সক্রিয় সমতা বের করার কি কোনো ছোট সংক্ষেপ সূত্র বা ফর্মুলা আছে? হ্যাঁ, আলোক সক্রিয় সমতা বের করার একটা সংক্ষেপের ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ওই যৌগে কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয়, কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয় তাহলে আলোক সক্রিয় সমানতার সংখ্যা হবে, আলোক সক্রিয় রাইট, আলোক সক্রিয়
সমানতা সংখ্যা হবে হচ্ছে 2n। কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয় তাহলে আলোক সক্রিয় সমতার সূত্র হচ্ছে 2n। এই সূত্রটা দিয়ে ডিরেক্টলি তোমরা কোনো যৌগের কাইরাল কার্বন সংখ্যা জেনে তার আলোক সক্রিয় সমতার সংখ্যা বের করতে পারবা। আজকে দেখো যে সমানতার উপর যে ভিডিওটা নিয়েছি এটা কিন্তু অত ডিপলি শর্ত, তারপর সাধারণ ধর্ম, এত ডিপ কথাগুলো বলিনি। এটা সংক্ষেপে যতটুকু দেখে মনে রাখা যায়, সংক্ষেপে ধারণ করা যায় সেভাবে নিয়েছি। আসলে আমাদের মাইক্রোসফট সিরিজটাই হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। এই কারণে তোমাদের যদি আরো ডিপলি জানার দরকার থাকে অথবা কনসেপ্ট কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের গ্রুপে তুমি পোস্ট করে তোমাদের মতামত আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদেরকে আরো ভিডিও বানিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম।